বিলাসপুর গ্রামে একদিন এক মেয়ে এলো। সে এসে বটগাছের ছায়ায় একটু বসলো। সেই পথ দিয়ে আসছিল সেই গ্রামের জমিদার ও কিছু গ্রামবাসী। জমিদার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তুমি এখানে বসে আছো কেন? আর তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি এই গ্রামের। তোমাকে আগে তো কখনো দেখিনি এই গ্রামে। আমার মা বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে। আমার দাদা আর বৌদি আছে, কিন্তু বৌদি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার দাদাও কিচ্ছু বলেনি বৌদিকে। আমি এখান থেকে 2 ক্রোশ দূরে গ্রামে থাকি। এখান থেকেই আমি এখানে এসেছি। বোন, তুমি তো বাড়ি থেকে চলে এসেছো। তুমি এক মেয়ে মানুষ, তুমি এইভাবে রাস্তায় ঘুরো না। তোমার একটা থাকার জায়গা খোঁজো। দিদি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি কোথায় যাব, কি খাবো? তোমরা আমাকে কিছু সাহায্য করো। জমিদার বাবু, মেয়েটা এমনভাবে কাঁদছে, আপনি কিছু সাহায্য করুন। আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার বাড়িতে তো কাজের লোকও প্রয়োজন নেই। আমার বাড়িতে 3-4টে কাজের লোক আছে। না, আমি একে কাজে নিতে পারবো না। জমিদার বাবু, দয়া করে আমাকে কিছু কাজ দিন। আমি না হলে কোথায় যাব? মা, জমিদার বাবু যদি ওনাদের বাড়ি নিয়ে যেতে না চায়, তাহলে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আমি আর আমার মেয়ে থাকি, তুমিও না হয় আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ বোন, চলো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। জমিদার বাবু, আমরা না হয় এই মেয়েটিকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। যখন ও কাজ খুঁজে পাবে তখন না হয় আমাদের বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই রইল না। যাও আমাদের বাড়ি নিয়ে যাও। চলো বোন, আমাদের বাড়িতে চলো। কলাবতী, নিয়ে যাচ্ছি যা, কিন্তু আত্মীয়র যদি কোনো অসুবিধা না হয়। না গো জমিদার বাবু, আমাদের বাড়িতে ও ভালোই থাকবে। এ কথা বলে তারা মীরাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মীরা, আজ থেকে তুই আমাকে দিদি বলে ডাকবি। বোন, মা রান্না করেছে, চল তুই আর আমি মিলে খেয়ে নি। তোর তো মনে হয় এ কদিন কিচ্ছু খাওয়া হয়নি, আজকে চল পেট ভরে খাবি। না গো দিদি, আমি কিচ্ছু খাবো না। কালকে সকালবেলা বনের পাশ দিয়ে আসার সময় অনেকগুলো ফল দেখতে পেয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো ফল পেড়ে খেয়েছিলাম, তাই এখন আর খিদে নেই গো। দূর বাবা, ফল খেয়ে কি পেট ভরে? চল তো আমার সঙ্গে। তোর শুধু মিছিমিছি কথা, তুই হয়তো লজ্জা পাচ্ছিস। কলাবতী মীরাকে জোর করে খেতে নিয়ে যায়। মা, রান্নাটা খুব ভালো করেছো গো, আমাকে একটু মাছের ঝোল দাও তো। হ্যাঁ মা, দিচ্ছি। এ কি মীরা, তুমি তো কিচ্ছু খাওনি, তুমি খাচ্ছ না কেন? তোমার কি তরকারি ভালো লাগেনি? এ কি বোন, তুই তো সত্যি কিচ্ছু খাসনি। দিদি, তোমাকে তো বললাম আমি ফলমূল অনেকগুলো খেয়ে ফেলেছি, তাই তো আর ভাত খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, এখন না হয় নাই খেলি, কিন্তু রাত্রি তোর জন্য রুটি করব, খেয়ে নিস যেন। আচ্ছা। মীরা রাতের অন্ধকার বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে বাড়িতে চলে আসে। বোন, এখনো ঘুমাচ্ছিস কেন? তাড়াতাড়ি উঠে পড়। এখন মীরা ঘুম থেকে উঠে কলাবতী অবাক হয়ে যায়, কারণ মীরার মুখে রক্ত লেগেছিল। বোন, তোর মুখে রক্ত লেগে আছে কেন? তোর কি কোথাও আঘাত লেগেছে? কই দিদি, না তো। কোথায় দেখি? ও এটা, কালকে দরজায় ধাক্কা খেয়ে একটু আঘাত পেয়েছিলাম, সেখান থেকেই মনে হচ্ছে এগুলো রক্ত পড়েছে। ও আচ্ছা, ঠিক আছে, মা খেতে ডাকছে, স্নান করে খেতে আয়। আচ্ছা, যাচ্ছি। আজকেও
সেই খেতে বসে একই ঘটনা ঘটে। তারা কিছুতেই বুঝতে পারছিল না মীরা না খেয়ে কেমনভাবে আছে। এখন কলাবতী ও কলাবতীর মা খুবই চিন্তায় পড়ে গেল। মা, আমি তো কিছুই বুঝতে পারছি না, ও 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না, ওর আচরণও যেন কেমন লাগছিল। তোমাকে তো বলাই হয়নি, আমি পরশুদিন ওর ঘরে গিয়েছিলাম, ওর মুখে নাকে কাপড়ে অনেকগুলো রক্ত লেগেছিল। মা, আমারও জানি কেমন সন্দেহ হচ্ছে, ওর উপরে নজর রাখতে হবে। মা, ও দিনের বেলায় কিচ্ছু খায় না, ও রাতের বেলায় কারো জিনিস চুরি করে নিয়ে আসে খায় না তো। মা, আজকে ঘুমোনো যাবে না, আজকে ওকে হাতে নাতে ধরতেই হবে। রাতে যখন মীরা বাড়ি থেকে বের হয় তখন লুকিয়ে লুকিয়ে কলাবতী ও কলাবতীর মা তার পিছু করে। মা, ও এত রাতে জঙ্গলের দিকে কেন যাচ্ছে? আমার তো খুব ভয় করছে। চল মা, ওর পিছু করতে হবে, ও কোনো চুরি ডাকাতির সঙ্গে মিলে নেই তো, আমাদের গ্রামে চুরি করতে আসেনি তো। চল চল, ওকে পিছু করি। কলাবতী ও কলাবতীর মা ভয়ে ভয়ে মীরার পিছু করে। এক গাছের নিচে মীরা বসে এবং কলাবতী ও কলাবতীর মা গাছের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আসল ঘটনা তো ঘটল কিছুক্ষণ পর, যখন মীরা তার আসল রূপে ফিরে এলো। কলাবতী ও কলাবতীর মায়ের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মা, আমাদের ওর আগেই বাড়িতে পৌঁছাতে হবে, ও যদি কিচ্ছু টের না পায়। দিদি, তোমরা কোথাও যাচ্ছ নাকি? তোমাদের মুখগুলো শুকিয়ে গেছে কেন? মীরা, মায়ের খুব শরীর খারাপ, তাই একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তুই ততক্ষণ বাড়িতেই থাকিস, বাড়ি ছেড়ে কোথাও যাস না। আচ্ছা যাও, আমি কোথাও যাব না। কলাবতী ও কলাবতীর মা এক সাধুর কাছে আসে। সাধু বাবা, আমাদের রক্ষা করুন, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে মা? আমাকে সব কিছু খুলে বল। তারপর কলাবতীর মা সব কিছু খুলে বলে। তাহলে তো খুব সর্বনাশ, এক্ষুনি তোদের বাড়িতে আমাকে যেতেই হবে। চলুন সাধু বাবা, আমাদের সাথে চলুন। কলাবতী ও কলাবতীর মা সাধুকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এ কি, তুই এখানে কি করছিস? দিদি, এ কে? তোমরা একে কেন নিয়ে এসেছো? আমার যে খুব ভয় লাগছে। তোর জমকে দেখলে তো তুই ভয় পাবি। বল, তুই কে আর এখানে কেন এসেছিস? আমি কে আবার? আমি মীরা, আর কলাবতীদির বোন। হ্যাঁ দিদি, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ, মানে ও আমার বোন সাধু বাবা। তোর বোন? হা 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 হা, এ এক ডাইনি, তাড়াতাড়ি নিজের আসল রূপে ফিরে আয়। বোম চামুন্ডায় নমো, বোম চামুন্ডায় নমো, ওম চামুন্ডায় নমো। আমাকে ছেড়ে দাও, আমার পুরো শরীর যে জ্বলে যাচ্ছে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মীরা তার আসল রূপে ফিরে আসে। এই তো, তুই তোর আসল রূপে ফিরে এসেছিস, এখন বল তুই এখানে কেন এসেছিস? এখানে তো এসেছিলাম লোকের কচি কচি মাংস খেতে, কিন্তু এরা আমাকে জোর করে এনাদের সঙ্গে এনাদের বাড়ি নিয়ে এসেছে, তাই তো আমি ভালো করে খেতে পারলাম না। রোজ রাতে বাইরে বের হতাম, কিন্তু রাস্তায় একটা লোক ছিল না যে ওকে ধরে খাবো, তাই জঙ্গলে গিয়ে মরা পশু খেয়ে আসতাম। ডাইনি, তোর এত বড় সাহস, তুই এখান থেকে চলে যা, নইলে তোকে আমি এই বোতলে বন্দি করব। হ্যাঁ, আমি ভূত হতে পারি, কিন্তু আমি এনাদের কখনোই ক্ষতি করতাম না। আমি চলে যাচ্ছি এনাদের কথা ভেবে, এনারা আমাকে খুব ভালোবেসেছে, তাই তো আমি এনাদের কোনো ক্ষতি করিনি। তুমি এখান থেকে চলে গেলেও অন্য কারো ক্ষতি করবে, আমি জানি।
আমি তোমাদের কথা দিচ্ছি আমি কারো কোনো ক্ষতি করব না। এ কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। ওঝারাও যে এত বোকা হয় বুঝতে পারি না বাবা। ওখান থেকে বাঁচার জন্য অভিনয়টা ভালোই ছিল।